প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম পদার্থবিজ্ঞান ক্লাসে। আজ আমরা নিউটনিয়ান বলবিদ্যায় ছিলাম এবং গত ক্লাসে বল, জড়তা এ সম্পর্কে কিছু কথা বলেছি এবং নিউটনের সূত্রগুলো আমরা বলে দিয়েছি। আজকে যেটা করব সেটা হলো সূত্রগুলোর একটি বিস্তারিত ব্যাখ্যা, প্রমাণ এবং তার প্রয়োগ আমরা শিখব। যেহেতু গত ক্লাসে আমরা বল এবং জড়তা সম্পর্কে শিখেছি, এজন্য প্রথম সূত্রটা আমরা পেয়ে গেছি যে বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয় বা গতির পরিবর্তন করে, আর বল প্রয়োগ না করে প্রয়োগ না করলে বস্তু যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকতে চায়, অর্থাৎ বস্তুটা জড়তা ধরে রাখতে চায়। এটাই হয়েছিল প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা কী ছিল? যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকে। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের যে জিনিসটা প্রথমে শিখতে হবে, ভরবেগ। ভরবেগ কি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয় এবং এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা এবং বেগকে প্রকাশ করি ভি দ্বারা, এবং এই দুইটার গুণফলটাই হলো ভরবেগ এবং এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাই ভরবেগের এককও কত হবে? ভরের একক এবং বেগের একক। ভরের একক হলো কেজি আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। সুতরাং ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং আমাদের এই ভরবেগ রাশিটার সাথে পরিচিত হয়ে গেল। তাহলে আমরা এখন চলে যাব ভরবেগের আলোকে দ্বিতীয় সূত্রটা, যেটা নিউটন বলেছিলেন যে একটা বস্তু আছে, আমরা একটা বল প্রয়োগ করছি। শুরুতে ধরলাম বস্তুটা স্থিরে থাকতে পারে, ধরলাম v0 বেগে চলছে, এম ভরের বস্তু। এই সময় এর উপর বল প্রয়োগ করলাম টি সময় ধরে। এরপরে বস্তুটার বেগ হলো ভি। তাহলে টি সময়ে শুরুতে বেগ ছিল v0, টি সময় ধরে বলটা প্রয়োগ করলাম, তাতে বেগ হলো ভি। তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন। তাহলে শুরুতে ভরবেগ কত ছিল? এম ভি নট, আর শেষে ভরবেগ কত হলো? এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হলো? ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, এবং তাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে এই রাশিটা পাবো ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার। নিউটন বলছে, বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা তোমরা আবারও বই থেকেও পড়ে নিতে পারো। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। এবং এই জিনিসটাকে আমরা যদি ক্যালকুলাসের ভাষায় প্রকাশ করি, ক্যালকুলাসের ভাষায়, তাহলে আমরা এইভাবে লিখি, এ প্রপোর্শনাল টু ডিপি বা ডিটি। পি মানে ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। তো আমরা যদি এখন এইখান থেকে একটা দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা দেখাই, এবং এই রূপের সাথে তোমরা পরিচিত, সেই রূপটা কি? এফ সমান এম। এটা হলো শুধু মান যদি বিবেচনা করি, আর যদি ভেক্টর রূপে প্রকাশ করি, যে বলের ভেক্টর, বলের সাথে এই ডান পক্ষে কি আছে? ত্বরণ, এবং ত্বরণের ভেক্টর রূপে যদি প্রকাশ করি তাহলে এফ সমান হবে এম। এবং মনে রাখো, কোনো বস্তুর ওপর তো একটা মাত্র বল প্রয়োগ হয় না, একাধিক বল প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে একাধিক বল যদি প্রয়োগ হয় তাহলে আমরা লিখি বলগুলোর সমষ্টি, অর্থাৎ ভেক্টর যোগফল বস্তুটার ভর ইনটু ত্বরণের গুণফলের সমান। এই রূপগুলা
আমরা দেখছি। তাহলে শুধু মান বিবেচনা করলে এফ সমান এম এ, ভেক্টর রূপ বিবেচনা করলে এফ সমান এফ ভেক্টর সমান এম এ ভেক্টর, এবং যদি একাধিক বল বিবেচনা করি তাহলে এই চিহ্নটাকে বলা হয় সামেশন চিহ্ন, এফ সমান এম। তো এই সূত্রটা আমরা কিভাবে পাবো? প্রথমে আমরা এসএসসির নিয়মে তোমরা শিখে আসছো, আমরা সেটাকে আবারও স্মরণ করে নিই যে এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রটা সমানুপাতিক হলে, এই যে সমানুপাতিক, এই সমানুপাতিক হলে আমরা একটা ধ্রুবক দিই, হ্যাঁ, সমান, এবং এইখান থেকে এম ভি নট ডিভাইডেড বাই টি। সুতরাং এটা পেয়ে গেলাম। এবং তোমরা দেখো যে আমরা যদি এখান থেকে এন কমন নিই থাকবে কত, ভি বিয়োগ ভি নট ডিভাইডেড বাই টি, এবং এই বেগের পরিবর্তনটাকে কি বলা হয়? ত্বরণ। সুতরাং এফ সমান হবে কে এন কে। এখন এই ধ্রুবকটাকে যদি আমরা 1 করি তাহলে সূত্রটা মনে রাখা সহজ হয়। সেই ক্ষেত্রে কীভাবে কে এর মানটাকে 1 করব? তখন বলের একটা সংজ্ঞা নির্ধারণ করি, যেটাকে আমরা বলের একক বলি নিউটন। তাহলে এফ এর মান কখন 1 হবে? এফ এর মান কখন 1 হবে? এফ যদি আমরা 1 নিউটন ধরি, এম সমান যদি আমরা 1 কেজি ধরি, এ সমান যদি আমরা 1 মিটার পার সেকেন্ড ধরি, সেকেন্ড স্কোয়ার, তাহলে কে এর মান কত হয়? 1। তাহলে আমাদের কি কি কারণে কে এর মানটা 1 হবে? অর্থাৎ 1 নিউটন, এফ এর মান যদি 1 নিউটন বলি, কখন? যদি এম এর মানটা 1, এর মানটা 1 হয়, তাহলে প্রত্যেকটা মান যখন 1 বসে দেবা, কে এর মানটা 1। এই কন্ডিশনটা যদি ধরি, হ্যাঁ, তাহলে কে এর মানটা 1 হয়ে যায়। তখন সমীকরণটা আমাদের যেটা দাঁড়ায় সেটা হলো এফ সমান এম। কে এর মানটা 1 হয়ে গেল, এফ সমান এম। তাহলে দেখো 1 নিউটন বল তাহলে কাকে বলে? এই কন্ডিশন থেকে তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? 1 নিউটন বল সেই বল যা 1 কেজি ভরের উপর প্রয়োগ হলে বস্তুটির 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা 1 নিউটন বলের সাথে পরিচিত হয়ে যাব। তাহলে তোমাদেরকে এবার শিখতে হবে 1 নিউটন কি। 1 নিউটন কি? যে বল 1 কেজি ভরের উপর প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। যদি 2 নিউটন হয়, 2 নিউটন যদি বল প্রয়োগ করি, তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি যে 2 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, অথবা 1 কেজি ভরের বস্তু ওপর যে বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তাহলে দেখো 1 নিউটন বল কাকে বলে? তাহলে 1 কেজি ভরের ওপর যে বল প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে বলবো 1 নিউটন। তাহলে 2 নিউটন কাকে বলে? 2 কেজি ভরের ওপর যে বল প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলবো 2 নিউটন। অথবা আমরা বলতে পারি যে 1 কেজি ভরের ওপর যে বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলবো আমরা 2 নিউটন। এইভাবে তুমি বিভিন্ন বলের যদি সংজ্ঞা দেয়, হ্যাঁ, তাহলে তুমি সেটা প্রকাশ করতে পারবা। তাহলে কীভাবে? তোমার এই টোটাল বলটাকে ভর এবং ত্বরণের গুণফল আকারে প্রকাশ করতে হবে। যেমন যদি বলা হয় 50 নিউটন, তাহলে তুমি এটাকে দুইটার গুণফল আকারে কী লিখতে পারো? 25 গুণিত 2, অথবা 2 গুণিত 25, অথবা 5 গুণিত 10 ইত্যাদি। এই যে এইভাবে প্রকাশ করতে পারলা। তাহলে 50 নিউটন মানে কি বুঝবো? 25 কেজি ভরের ওপর যে বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, অথবা 2 কেজি ভরের ওপর যে বল প্রযুক্ত হলে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, অথবা 5 কেজি ভরের উপর যে বল প্রযুক্ত হলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, প্রভৃতিভাবে বলা যায়। হ্যাঁ, সুতরাং আমরা যেটার সাথে পরিচিত হলাম এফ সমান এম এ এবং 1 নিউটন। দেখো আমরা যদি বস্তুটার ওপর একাধিক বল প্রযুক্ত হলো, ধরো এদিকে F1 প্রযুক্ত হলো, এদিকে F2 প্রযুক্ত হলো, এর ফলে বস্তুটা এ ত্বরণ প্রাপ্ত হলো, তাহলে আমাদেরকে F1 আর F2 ভেক্টর যোগ করতে হবে, কারণ বল একটা ভেক্টর রাশি। হ্যাঁ, সমান কত হবে? এ। অর্থাৎ যদি একাধিক বল, আমরা এখানে ডট ডট দিয়ে আরও একাধিক বল থাকলে একাধিক বল যোগ করতাম। সুতরাং এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা
গাণিতিক সমাধানগুলো এই গাণিতিক রূপের সাহায্যে আমরা করব, ঠিক আছে। এবং আরেকটা সূত্রটা শিখে, নিউটনের তৃতীয় সূত্রটা শিখে নিয়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র চলে যাব। নিউটনের তৃতীয় সূত্রটা তোমরা খুবই পরিচিত, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু তোমাকে এখানে যে জিনিসটা বুঝতে হবে যে দুইটা বল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর ওপর হবে না। অর্থাৎ তুমি এই একটা বস্তুর ওপর ক্রিয়া দিলা, এই বস্তুর উপরই প্রতিক্রিয়া থাকবে, এই জায়গাটা তোমাকে একটা বুঝতে হবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া আলাদা আলাদাভাবে থাকবে, আলাদা আলাদা বস্তুতে থাকবে। অর্থাৎ এই বস্তু এর উপর যদি বল প্রয়োগ করে, ধরো এই বস্তুটা আসছে, এর উপর ক্রিয়া দিবে, আর এই বস্তুটাও বিপরীতভাবে একে প্রতিক্রিয়া দিবে। প্রতিক্রিয়াকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা আমরা বলতে পারি এফ সমান আর, মান সমান। কিন্তু যদি আমরা ভেক্টর রূপ বিবেচনা করি, এফটাকে যদি পজিটিভ ধরি, আরটা তো নেগেটিভ, ঠিক আছে, তখন আমরা ভেক্টর রূপে প্রকাশ করব এফ মাইনাস আর। তাহলে আমরা কী করলাম, মান বিবেচনা করলে এটা, আর ভেক্টর রূপ বিবেচনা করলে এটা। এই হলো নিউটনের তৃতীয় সূত্র। তো এর প্রয়োগ হলো কি? প্রয়োগ একটা আমরা শিখব যে আমরা হাঁটতে পারি কেন, আমরা হাঁটতে পারি কেন। দেখো, একটা তলের উপর যখন আমরা হাঁটব, এই পায়ের মাধ্যমে আমরা এই রাস্তার উপর বল প্রয়োগ করি। রাস্তাটাও তখন আমার উপর বা যে হাঁটছে তার উপর একটা প্রতিক্রিয়া আর সৃষ্টি করে, ঠিক আছে। ধরো এটা তুমি একটু সমান, একবারই তো খাড়াভাবে বল প্রয়োগ করে হাঁটতে পারি না। খাড়াভাবে যদি আমরা বল প্রয়োগ করি পা দিয়ে রাস্তার উপর, তাহলে তো আমরা উপরেই চলে গেলাম। একটু যদি অভিকর্ষ বল না থাকতো, তা আমরা একটু তির্যক করে ফেলি, হ্যাঁ, ধরলাম সেটা কোণে, আর তলের উপর বল প্রয়োগ করলাম। তাহলে এই যে প্রতিক্রিয়া, এটা দুইটা অংশে ভাগ করতে পারবো। একটা হলো আর কস থিটা, আর একটা হলো আর সাইন থিটা। আর সাইন থিটা আমরা যে একটা কোনাকুনিভাবে বল প্রয়োগ করলাম, একটু তো পড়ে যাওয়ার কথা, কিন্তু এই যে আর সাইন থিটা, হ্যাঁ, আমাকে ধরে রাখবে, আর কস থিটা আমাকে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে তোমরা এই ছবিটা দিয়ে দেবা যে আমরা হাঁটতে পারি কেন। অর্থাৎ আমরা যখন পায়ের মাধ্যমে রাস্তার উপর বল প্রয়োগ করি তির্যকভাবে, তখন রাস্তাও একটি প্রতিক্রিয়া দেয় ঊর্ধ্বমুখী। এই প্রতিক্রিয়াকে দুইটি অংশে ভাগ করলে পাই আর কস থিটা এবং আর সাইন থিটা। আর সাইন থিটা আমার ওজনকে প্রশমিত করে সাম্যাবস্থায় রাখে, এবং আর কস থিটা আমাকে সামনের দিকে নিয়ে যায়। সুতরাং এখানে বুঝতে পারছো যে নিউটনের এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করেছে। ক্রিয়া দিলাম, প্রতিক্রিয়া দিলাম, হ্যাঁ। এটা তৃতীয় সূত্রের একটা প্রয়োগ। তৃতীয় সূত্রের আর একটা প্রয়োগ হলো, দেখো যে রকেট, এই যে রকেট যখন চলে, কিভাবে চলে, এর ভিতরে বিভিন্ন সিলিন্ডার থাকে, সিলিন্ডার থেকে বিভিন্ন গ্যাস বের হয়, ঠিক আছে। এই গ্যাস যখন বের হয়, তখন একটা ভরবেগ সৃষ্টি করে বাইরের দিকে। নিউটনের প্রতিক্রিয়া অনুযায়ী, হ্যাঁ, তখন রকেটও সামনের দিকে ভরবেগ তৈরি করবে। অর্থাৎ গ্যাসটা যখন এখানকার ধাক্কা দিয়ে গ্যাসটা বের হলো, ঠিক আছে, তো গ্যাস যখন বের হবে, তখন রকেটটাকেও সেই ধাক্কা দিয়ে পাঠাবে। আমরা এটা ভরবেগের সংরক্ষণের সূত্রের আলোকে আরও সুন্দরভাবে বলতে পারবো। তোমরা বেলুন যখন ফুল দাও, দেখবা বেলুনটা ফুল দিয়ে যখন ছেড়ে দাও, বাতাস যেদিকে বের হয়, তার বেলুনটা তার উল্টা দিকে চলে। তো গ্যাস যখন বের হয়, হ্যাঁ, ঠিক আছে, গ্যাস যখন বের হয়, তাহলে পিছনের দিকে একটা ভরবেগ তৈরি করে, হ্যাঁ, রকেটে তখন সামনের দিকে ভরবেগ তৈরি করে। অথবা আমরা বলতে পারি, হ্যাঁ, যে গ্যাস যখন একটা বল প্রয়োগ করে বের হয়, এই গ্যাস, নির্গত গ্যাসও রকেটের উপর বা বহির্মুখী বা তার উল্টো দিকে একটা বল প্রয়োগ করে রকেটটাকে সামনের দিকে অগ্রসর হয়। তবে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে আমরা যখন ভরবেগের নিত্যতা সূত্র আমরা পড়ব। পরবর্তী ক্লাসে ভরবেগের নিত্যতা সূত্রটা আমরা শিখব, এবং সেইখানে তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, এবং খুব ইম্পর্ট্যান্ট, ওখান থেকে অনেক গাণিতিক সমাধানও করা যায়।
তো সুতরাং তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র, বিবৃতি এবং ব্যাখ্যা এবং এর কয়েকটা প্রয়োগ তোমরা শিখে রাখো। এবং F সমান m এ যে দিলাম এর অঙ্কগুলা কিছু করবা। যেমন অনেক সময় ত্বরণটা দেওয়া থাকে না, তখন তো তোমাকে গতির সূত্র থেকে এই ত্বরণ বের করতে হয়, ত্বরণ বের করে বল বের করতে হয়। এই উদাহরণের কিছু অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, এই বইয়ের অঙ্কগুলো করবা। এই পর্যন্ত চর্চার আহ্বান রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।